নেপালের নেপথ্যে কি কোনো বিদেশি শক্তি কলকাঠি নাড়ছে? এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল মোহাম্মদ ইউনূস আসার আগে, ছাত্র যুব সমাজ পথে নেমেছিল, ঠিক একই পদ্ধতিতে একই কায়দায় জ্বলছে নেপাল। তাই প্রশ্ন উঠছে যে তাহলে কি কোনো বিদেশি শক্তি রয়েছে এর পিছনে? দেখে নিন একটি বিশেষ প্রতিবেদন। শ্রীলঙ্কা, বাংলাদেশ, এবার নেপাল। নেপালের গণ আন্দোলন যেন অন্য রূপ নিয়েছে। অনেকেরই মনে পড়ছে বাংলাদেশের পরিস্থিতির কথা। প্রতিবাদের নামে চলছে লুটপাট, অত্যাচার, ঠিক যেন বাংলাদেশ। প্রকাশ্যে মন্ত্রীর আত্মীয়দের বাসভবনে ক্ষোভ আছড়ে পড়ছিল বাংলাদেশে। সেই একই রকম ভাবে জ্বলছে মা সীতার দেশ নেপাল। ইতিমধ্যেই নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন বিক্ষোভকারীদের একাংশ। তাদের দাবি দাওয়া শোনেন সেনাপ্রধান। প্রতিবাদীদের কড়া বার্তা দিয়ে সেনা স্পষ্ট করেছে, কোনো রকম ভাঙচুর, লুটপাট বা হামলা হলে কঠোর পদক্ষেপ নেবে বাহিনী। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অন্য গন্ধ পাচ্ছেন। অনেকে বলছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়া ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দেশ ছাড়ার ঘটনার মধ্যেই মিল পাচ্ছেন তারা। এখন প্রশ্ন, নেপালের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশলাই কাঠিটা কার? ঘটনার পরম্পরা দেখে অনেকের ধারণা, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে খুব কাছাকাছি ভারত, চীন, রাশিয়া। চীনের এসসিও সম্মেলনে মোদি, পুতিন ও জিনপিং এর হাসি মুখে হাতে হাত ধরা ছবি প্রকাশ্যে এসেছে। এই তিন মিত্রকে বার্তা দিতে আমেরিকা কলকাঠি নাড়ল না তো? এক্ষেত্রে বাংলাদেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্র পাক গুপ্তচর সংস্থা ISI কে কাজে লাগাতে পারে। অনেকে বলছেন বাংলাদেশের ক্ষেত্রে পথে নেমেছিল ছাত্র ও যুব সমাজ। নেপালেও একই ছবি। বাংলাদেশের নেতা মন্ত্রীকে প্রকাশ্যে হেনস্থা, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, মূর্তি ভাঙা, এই যেন বাংলাদেশের গণ আন্দোলনের পার্ট 2 বাস্তবায়ন হচ্ছে এভারেস্টের দেশ নেপালে। তাই এই ছবি, ঘটনা, পরম্পরা বিচার করে অনেকের ধারণা, বাংলাদেশের আগুনে যে দেশলাই কাঠি ছিল, সেই একই দেশলাই কাঠি নেপালে থাকা অসম্ভব নয়। নেপাল উত্তপ্ত হলে ভারতে কি প্রভাব পড়বে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন ভারত এখন পরিস্থিতির উপর নজর রাখছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা একটু নজর দেবো নেপালের দিকে, কারণ উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। অনেকে শ্রীলঙ্কা, বাংলাদেশের সঙ্গে নেপালের পরিস্থিতি গুলিয়ে ফেলছেন। অনেকে বলছেন যে নেপালের এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নেপালের নেপথ্যের রহস্যটা কি? ঠিক এই বিষয়ে আমরা আলোচনা করতে চাইছি। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। নেপালের নেপথ্যের রহস্যটা কি? প্রথম কথা, প্রথমে 2022 সালে শ্রীলঙ্কাতেও একই ঘটনা ঘটেছিল। 2024-এ বাংলাদেশে হলো, 2025-এ নেপালে হলো। নেপালের জনসংখ্যা 3 কোটি। নেপালে 98% হিন্দু। যেটা হয়েছে, 2001-এ নেপালের তৎকালীন রাজা জ্ঞানেন্দ্র প্রাসাদ ষড়যন্ত্র করে অনেককে খুন করে ক্ষমতায় আসীন হয়েছে। তখন নেপালে মাওবাদী সমস্যা ছিল। এই জ্ঞানেন্দ্র মাওবাদী সমস্যাকে খুব কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছিলেন। সেই জন্য জরুরি অবস্থা জারি করে সংসদ ভেঙে দেন এবং মাওবাদীদের উপর দমন পীড়ন চালু করেন। 2006 সাল থেকে মাওবাদীরা সংগঠিত হয়। সঙ্গে তাদের জনসমর্থন ছিল। নেপালের রাজতন্ত্রে নেপালের গণতন্ত্র বিকশিত হচ্ছিল না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছিল, বেকারি বাড়ছিল, দারিদ্র্য বাড়ছিল, রাজপরিবারের দুর্নীতি। এই অভিযোগে মাওবাদীদের যে আন্দোলন, তাতে সাধারণ মানুষের সমর্থন ছিল। তাই 2008 সালে জ্ঞানেন্দ্র দেশ ছেড়ে পালান। রাজতন্ত্রের সমাপ্তি ঘটে, নেপালে গণতন্ত্র হয়। কিছুদিন পরে ওদের সংবিধান সংশোধন করে হিন্দু রাষ্ট্রের বদলে ধর্মনিরপেক্ষতা আসে। কিন্তু 2008 থেকে 2025 এই 17 বছরে একটা সরকার স্থায়ী হয়নি। 12 জন প্রধানমন্ত্রী হয়েছেন। কেপি শর্মা ওলি, যিনি পালিয়ে গেছেন, তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রচন্ড একবার হয়েছিলেন। তো নেপালের মানুষ কি দেখছেন? যে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা বললাম, রাজনৈতিক স্থায়িত্ব হলো না। নেপালের জনগণের মাথাপিছু আয় কমলো, বেকারত্ব বাড়ল, কিন্তু রাজনৈতিক নেতা, আমলাকুল,
তাদের সম্পত্তি বাড়লো, তাদের সন্তান সন্ততিরা সব বিদেশে লেখাপড়া করেছেন, তারা বিলাস বসনের মধ্যে থাকতে অভ্যস্ত। এই যে ডিসপ্যারিটি মানুষ দেখলো, তো মানুষের ক্ষোভের সঞ্চার হলো। এই যে 26টা সমাজ মাধ্যমকে নিষিদ্ধ করার ফলেই কি এই ঘটনা ঘটলো তা নয়, অনেকদিন ধরে এই বিষয়টা ছিল। এই ঘটনাটাকে কেন্দ্র করে স্ফুলিঙ্গটা দাবানলের চেহারা নিল। 2008 এই বছরের মার্চ মাসের শেষের দিকে জ্ঞানেন্দ্র ফিরে আসেন। ফিরে এসে তিনি একটি ভিডিও বার্তায় নেপালের মানুষকে এই স্বৈরাচারের বিরুদ্ধে সরব হতে বলেন। রাজপরিবারের ঘনিষ্ঠ একটা রাজনৈতিক দল আছে, রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি। তার যে মুখ্য নেতা, তিনি এককালে মাওবাদী কমান্ডার ছিলেন। তিনি রাজতন্ত্র ফেরানো আবার হিন্দু রাষ্ট্রের তকমা ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন। সাড়া মিলেছে। ওই মার্চের যে আন্দোলন হলো তাতেও 2-3 জন মারা গেছিল। তখন আমরা দেখেছিলাম যে নেপালের মানুষের হাতে যে প্ল্যাকার্ড, তাতে ছবি আছে যোগী আদিত্যনাথ, হিন্দু হৃদয় সম্রাট হিসাবে। অর্থাৎ হিন্দুত্বের রাস্তায় ফেরা মানে হিন্দু রাষ্ট্র হিসাবে আবার ঘোষণা করা এবং রাজতন্ত্রকে আবার চালিকা শক্তির জায়গায় ফিরিয়ে আনা, এই দাবিটাও আছে। আর নেপালে রাজতন্ত্রকে হটিয়ে এই 17 বছর ধরে যা পরীক্ষা নিরীক্ষা চলেছে, কোনোটাই নেপাল মানুষের ইচ্ছাকে মর্যাদা দিতে পারেনি। তারা যে প্রত্যাশা নিয়ে এইরকম রাজতন্ত্রের বিরুদ্ধে পথে নেমেছিল, তারাই এখন একইভাবে এই গণতন্ত্র, এই তথাকথিত ধর্মনিরপেক্ষতার রাস্তা ছেড়ে আবার রাজতন্ত্র, আবার হিন্দু রাষ্ট্রের পথে আসতে চাইছে। নেপাল তো এমনিতেই ধর্মনিরপেক্ষ, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকে সেখানে কখনোই কোনো রাষ্ট্র ধর্মনিরপেক্ষ ছাড়া কিছু হতেই পারে না। হিন্দুরা এতটাই সহনশীল এবং তাদের ধর্ম এতটাই উদার, ওয়ে অফ লাইফ, তো সেক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা আছেই। যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেটা এমনিতেই ধর্মনিরপেক্ষ। এখন সিচুয়েশন খুব ভোলাটাইল হয়ে আছে। পরবর্তী পদক্ষেপ কি হবে কেউ জানে না। রাজতন্ত্র আবার ক্ষমতাসীন হবে নাকি কোনো ইন্টারি ম্যানেজমেন্ট হবে। কাঠমান্ডুর মেয়রকে নাকি প্রধানমন্ত্রী করার কথা ভাবা হচ্ছে। আবার ব্রিটেন আমেরিকা শিক্ষিত একজন ইকোনমিক্স সুমনা শ্রেষ্ঠা, তাকেও বসানোর পরিকল্পনা হচ্ছে। সেনাবাহিনীর ভূমিকাটাও খুব তাৎপর্যপূর্ণ। সেনাবাহিনী কার্যত হাত গুটিয়ে বসেছিল, ঠিক যেমন বাংলাদেশি ওয়াকার 24 সালের অগাস্টে শেষ 2 দিন সেনাবাহিনী কিছুই করেনি। এখানে সেনাবাহিনী বলছে আইন শৃঙ্খলা ফেরাতে হবে, সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, কিন্তু সেনাবাহিনী পজিটিভ স্টেপস নেয়নি। নেপালের যে পরিস্থিতি, এখানে কি বিদেশি কোনো শক্তির ইন্ধন থাকতে পারে? বিদেশি শক্তি কি হবে? এখানে কেপিএস শর্মা চীনের ঘনিষ্ঠ ছিল। চীন তো চাইবে না যে ওকে সরিয়ে অন্য কিছু করতে। হ্যাঁ, এটা ওই যে নেপালের মানুষের অভ্যন্তরীণ এমনই তিতিবিরক্ত হয়ে গেছিলেন তারা এই 18 বছর ধরে। 12টা প্রধানমন্ত্রী 18 বছরে কোনো সরকার স্থায়ী হয়নি। নেতাদের এবং তাদের পরিবারের সদস্যদের বিলাসে ডুবে থাকা, সাধারণ মানুষ কষ্টে আছে, এগুলো থেকেও মানতে পারে না। হ্যাঁ, বাংলাদেশটা হয়েছিল বিদেশি মদতে, ডিপ স্টেটের মদতে। ইউনুস এর মূল ছিল, আড়াল থেকে করেছে। ও মাহফুজ টাহফুজকে দিয়ে করিয়েছিল। 15 বছরে হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ছিল, দুর্নীতি ছিল, মুক্তিযোদ্ধাদের চাকরিতে কোটা ছিল। কিন্তু নেপালের মতো তো হয়নি যে 18 বছরে 12 জন প্রধানমন্ত্রী। হাসিনা স্বৈরাচারী ছিলেন, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, প্রধান বিরোধী দল বিএনপি অংশ নিতে পারেনি, কিন্তু 15 বছর হাসিনা ছিলেন। হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ পথে নেমেছিল। তাতে আমেরিকার ডিপ স্টেট, ইউনুসের চক্রান্ত, জঙ্গি, জেহাদি, জামাত সবাই ছিল। নেপালে তো সেরকম নয়। নেপালে তো 18 বছর ধরেই আনস্টেবল। এটা নেপালের মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। এর মধ্যে কোনো বিদেশি মদত খোঁজার আমার মনে হয় কোনো দরকার নেই। না, অনেকে বলছিল যে সুদান গুরু একজন এনজিওর মালিক, যাকে ফান্ডিং করতো আমেরিকা, তাকে প্রধানমন্ত্রী করার সম্ভাবনা সামনে আসছে। এই জন্য অনেকে আমেরিকা থাকার সম্ভাবনা খুঁজে পাচ্ছে। সুদান গুরু তো ডিজে ছিল, ভূমিকম্পে তার এক ছেলে মারা যায়, তারপরে তো সে ত্রাণ কার্যে আসে। এগুলো খুব অতি সরলীকরণ। হ্যাঁ, সে খুব পপুলার সমাজ মাধ্যমে, এবং দুর্নীতির বিরুদ্ধে সে অনেকদিন ধরে সরব।
যেহেতু ওলি চীনের ঘনিষ্ঠ, সেজন্য ওলিকে সরিয়ে আমেরিকা ওখানে কাকে আনবে? আমেরিকা পন্থী হলে তাকে একটা পদক্ষেপ তো নিতে হবে, হয় ভারতের দিকে থাকবে নয় চীনের দিকে থাকবে। এটা পুরোটাই নেপালের অভ্যন্তরীণ বিষয়। মানুষের ক্ষোভ বিক্ষোভ এমন পর্যায়ে গিয়েছিল, সেটা রাস্তায় নেমে আছড়ে পড়েছে। একদমই। এবার নেপালের যে পরিস্থিতি, ভারতের কি প্রভাব পড়তে পারে? ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য হয়, এত 1751 কিলোমিটার সীমান্ত আছে, অবাধে মানুষ চলাফেরা করে। গোর্খা রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীর অংশ। আর নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক রামায়ণের যুগ থেকে। আমরা $750 কোটি রপ্তানি করি, 112 কোটি ডলার আমদানি করি। বাণিজ্য উদ্বৃত্ত আমাদের, সব ওগুলো ঠিক হয়ে যাবে। ভারতের উপর নেপাল ভীষণভাবে নির্ভরশীল। আর নেপালের সঙ্গে আমাদের সেই রামায়ণের যুগ থেকে সম্পর্ক। কিছুটা টানাপোড়েন এখন চলছেই অস্থিরতার জন্য, আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হয়ে যাবে। কেউ যেন নেপালকে বাংলাদেশ বলে না ভাবে। বাংলাদেশ সম্পূর্ণ আলাদা, ওটা একটা ইসলামিক কান্ট্রি। এখন ফান্ডামেন্টালিস্টরা তাপিয়ে বেড়াচ্ছে, ওখানে পাকিস্তানের অত্যন্ত প্রভাব। নেপাল তো হিন্দু রাষ্ট্র, 98% হিন্দু, আর বর্ডার আছে, কিন্তু ভিসা ছাড়াই তো সব যায়। আর গোর্খালা ভারতীয় সেনাবাহিনীর অংশ, প্রচুর নেপালি এখানে আছেন নানাভাবে। নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের থেকে আলাদা, সেই পার্সপেক্টিভকে বুঝতে হবে। ভারতের প্রয়োজন নেপালকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে, আর নেপালেরও প্রয়োজন ভারতকে সব দিক থেকে। এই প্রসঙ্গে একটা ছোট বিষয় আমি জানতে চাইবো, যে রাম মন্দির উদ্বোধনের সময় আমরা দেখেছিলাম যে নেপাল থেকে মা সীতার বাপের বাড়ি থেকে মানে অনেক কিছু এসেছিল, এই বিষয়টা কি বলে? তো রামায়ণের যুগ থেকে তো নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক। আর দুটোই, নেপাল হিন্দু রাষ্ট্র, ভারতবর্ষে 120 কোটি হিন্দু। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয়, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই জন্য যে এখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু। ভারতবর্ষের অস্তিত্ব, ভারতবর্ষের ঐতিহ্য, পরম্পরা সবই সনাতনী, শুধু আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র নয়। নেপাল হিন্দু রাষ্ট্র ছিল, আগামী দিনেও হিন্দু রাষ্ট্রে পথে ফিরে যাবে। এই মুহূর্তে নেপালের যে পরিস্থিতি, এর পিছনে কোনো বিদেশি ইন্ধন নেই। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে, তার জন্য নেপালের যে সাধারণ মানুষ, তার যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। নেপালের যে ক্রমশ ঘটনা যেদিকে গড়াচ্ছে, আমরা সেদিকে নজর রাখবো, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।